প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায় মানে সি প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সেটি হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের মানে প্রাইম নাম্বার নির্ণয়ের ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আজ এই ভিডিওতে আমরা চাইব একদম ধরে ধরে পুরোটা বিশ্লেষণ করার, যেন আর আগামীতে আমাদের পরীক্ষায় কোনোভাবেই ভুল না হয়। তাহলে দেখো, আমরা কথা না বাড়িয়ে পুরোপুরি একদম আমাদের মূল আলোচনায় চলে যাই। মৌলিক সংখ্যা, আমাদের মৌলিক সংখ্যার ফ্লোচার্টই বলো আর সি প্রোগ্রামই বলো, এটা তৈরি করার আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো। আমাদের যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে তো প্রত্যেকটি তো আর মৌলিক নয়। আমরা জানি এর মধ্যে 25টি হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কথা হচ্ছে কোন শর্তের অবলম্বনে শুধু আমাদের 25টি মৌলিক সংখ্যা হয়েছে, বাকিগুলো কেন হলো না। এই কথা হচ্ছে এরকম যে প্রত্যেকটা মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা হতে গেলে আমরা জানি যে মৌলিক সংখ্যাকে আমরা 1 এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো, মানে নিঃশেষে ভাগ করতে পারবো। তাহলে আমি উদাহরণস্বরূপ ধরতে পারি যে 7 একটি মৌলিক সংখ্যা। আমরা কিন্তু জানি যে মৌলিক সংখ্যা আমাদের 2 থেকে স্টার্ট হয়েছে, তাহলে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি তাহলে 7 একটি মৌলিক সংখ্যা। তাহলে 7 যে মৌলিক সংখ্যা, এটা আমাদের এই বোঝার টেকনিকটা হচ্ছে এরকম: 7কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো নিঃশেষে, এবং ওই সংখ্যা মানে ওই সংখ্যা বলতে আমি 7কেই বুঝিয়েছি। তাহলে আমরা 7কে 7 দ্বারাও নিঃশেষে ভাগ করতে পারি, 1 দ্বারাও নিঃশেষে ভাগ করতে পারি। এছাড়া যদি আর কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না করতে পারি তাহলেই হচ্ছে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা কীভাবে বুঝবো? শুধু মৌলিক সংখ্যাকে 2 বার নিঃশেষে ভাগ করতে পারবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা। আর এই দুইটা ব্যতীত মানে এই 2 বার ব্যতীত যদি আমরা 3 বার অথবা 4 বার ভাগ করে ফেলতে পারি তাহলে সেটা আর মৌলিক সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে আমি একটু উদাহরণস্বরূপ আর একটু বুঝাই যে আমি ধরলাম এখন 8 একটি সংখ্যা, এই সংখ্যাটি কি মৌলিক না যৌগিক সেটা আমরা পরীক্ষা করব। তাহলে আমাদের করণীয় কী হবে যে মৌলিক সংখ্যা যদি 2 থেকে আমাদের স্টার্ট হয়েছে তাহলে আমাদের 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 2 তো মৌলিক সংখ্যায় এবং 8 তো ওই সংখ্যায়। তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিই তাহলে এই ভিতর কিন্তু অনেকগুলো আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে এই 2 আর এখানে রয়েছে আমাদের 8, এই দুইটি সংখ্যা ব্যতীত আমাদের মাঝের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা এটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারি তাহলে সেটা অবশ্যই কী হয়ে যাবে? যৌগিক সংখ্যা হয়ে যাবে। আর একটা বড় কথা হচ্ছে এরকম যে 2 দিয়েও যদি আমরা ভাগ করতে পারি সংখ্যাটাকে তাহলে অবশ্যই সে যৌগিক হয়ে যায়। কারণ আমি কিন্তু মৌলিক যে সংখ্যা নির্ণয়ের যে টেকনিকটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে 1 এবং ওই সংখ্যা দ্বারা শুধু ভাগ যাবে। তাহলে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ গেলে সর্বোচ্চ 2 বার ভাগ গেল, তাহলে সে মৌলিক। আর এগুলো ব্যতীত যদি অন্য সংখ্যা দ্বারা ভাগ চলে যায় তাহলে সে আর মৌলিক থাকবে না, যৌগিক হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2 তো আর আমাদের মৌলিক সংখ্যা ট্রামে পড়ে না। তাহলে যদি আমরা 2 দ্বারাও এটাকে ভাগ করতে পারি তাহলে সে কিন্তু যৌগিক হয়ে যাচ্ছে। আর এখানে আমি 1 লিখলাম এই কারণেই, কারণ আমাদের মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2 থেকে, যার জন্য আমরা এখানে 1কে স্কিপ করে রেখেছি। তাহলে কথা হচ্ছে এরকম, যদি এখানে আমরা 7 লিখি তাহলে 7কে তো আমি আগেই বলেছি যে 1 দ্বারাও ভাগ করতে পারি আমরা, এবং 7কে 7 দ্বারাও ভাগ করতে পারবো। এগুলো ব্যতীত যদি আমরা এর মাঝে যে এই অন্তর্ভুক্ত রয়েছে যে সংখ্যাগুলো, যেমন 2 থেকে 6 পর্যন্ত, এইগুলো দ্বারা যদি আমরা ভাগ করতে পারি নিঃশেষে তাহলেই সে যৌগিক হতে পারবে। আর যদি এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটি সংখ্যা দ্বারাও যদি আমি নিঃশেষে ভাগ না করতে পারি তাহলেই সে মৌলিক থাকবে। এই ছিল মূলত মৌলিক এবং যৌগিকের কাজটা। আমি এখন এটার ফ্লোচার্টটা আলোচনা করব, আর কথা বাড়াবো না। আমরা ধরে নিই যে 7 হচ্ছে একটি সংখ্যা, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি যে এই 7 আসলে কি যৌগিক না মৌলিক তা নির্ণয়ের আমাদের ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে, বা যে কোনো একটা সংখ্যা মৌলিক না যৌগিক তা নির্ণয়ের জন্য আমাদের ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা কীভাবে করব? তাহলে ফ্লোচার্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদের এই শুরুর যে চিহ্নটা ডিম্বাকারকৃতি তা দিতে হবে, এবং এটাতে লিখতে হবে আমাদের স্টার্ট। তারপরে লিখতে হবে আমাদের একটা ইনপুট আউটপুটের গড় লিখতে হবে, যেখানে আমাদের n এর মান ইনপুট করব, যার জন্য আমরা একটা রম্বসের মতন গড় রাখলাম এবং লিখলাম যে ইনপুট n এর মান আমরা ইনপুট করব। এখানে কিন্তু n এর মান 7। আচ্ছা,
তারপরে আমাদের একটা প্রসেসর ঘর আসবে এবং এখানে আমাদের ইনিশিয়াল যে ভ্যালুগুলো তা এখানে ডিক্লেয়ার করতে হবে, মানে প্রাথমিক অবস্থায় মানগুলো লিখতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে, যার জন্য আমাদের ইনিশিয়াল ভ্যালু মানে আই আমাদের হবে 2। আর এই আইটা বোঝানোর জন্য আমি আবার একটু কাজ করছি। যেমন আমরা যেহেতু 7কে আমরা এই নির্ণয় করব যে মৌলিক না যৌগিক, তাহলে আমরা যদি চিন্তা করি 1 2 3 4 5 6 7 এই হলো সংখ্যা। তাহলে 7কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি এবং 7 দ্বারা ভাগ করতে পারি, তা আমি কিছুক্ষণ আগেও বলেছি, কারণ মৌলিক সংখ্যা ক্ষেত্রে এই টার্মগুলো অবশ্যই মানে। তাহলে এই মধ্যবর্তী সংখ্যাগুলো ওইগুলো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে ভাগ করে ফেলতে পারি আমরা 7কে, তাহলে কিন্তু সে মৌলিক থাকবে না, সে হয়ে যাবে যৌগিক। তাহলে আমাদের ভাগের প্রক্রিয়াটা চলবে কিন্তু এই মধ্যবর্তী সংখ্যাগুলো দিয়ে। আমাদের এখানে n হচ্ছে 7, হ্যাঁ, এই 7কে আমাদের চেষ্টা করতে হবে যে তার মধ্যবর্তী সংখ্যাগুলো দ্বারা ভাগ করার। তাহলে এই মধ্যবর্তী সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করবো তাহলে এইগুলি হচ্ছে আমাদের আই। তার মানে আমরা এনকে আই দ্বারা এখানে ভাগ করবো, যার জন্য আমাদের প্রথম অবস্থায় আই কিন্তু 2 হবে। আর আমার আগেই বলেছি যে আমাদের এক মৌলিক সংখ্যায় না, যার জন্য এটাকে বাদ দিয়েছি, এর জন্য লিখেছি আই ইকুয়াল 2। আর আরেকটা কাজ হচ্ছে আমরা কমনের প্রত্যেকটা দ্বারা এই ভাগ করে যাব, এখানে আয়ের মান কিন্তু বৃদ্ধি পেয়েই যাবে। আর একটা কাউন্টার আমরা সেট করে দেবো কাউন্টার ইকুয়াল 0, কারণ আমরা জানি অলরেডি মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে 2 বার ভাগ যায়, তাহলে 2 বার ভাগ যায় এটা আমরা আগের থেকেই জানি তার শর্ত অনুযায়ী। তাহলে 2 বারের অতিরিক্ত যদি আরও একবার ভাগ চলে যায়, 2 বারের অতিরিক্ত যদি আরও একবার ভাগ চলে যায়, মানে এই যে মধ্যবর্তী সংখ্যাগুলো এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা এই 7কে নিঃশেষে একবার ভাগ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আর 2 বারটা 2 বার রইল না, সেটা হয়ে যাবে 3 বার, যার জন্য আমাদের এই কাউন্টারের মান পরিবর্তন হয়ে যাবে। যদি 2 বারই থেকে যায় তাহলে আমাদের কাউন্টার ইকুয়াল 0, যার জন্য কাউন্টার ইকুয়াল 0 মানটা আমি সেট করে দিয়েছি। আর যদি এই মধ্যবর্তী সংখ্যাগুলো কোনো একটি দ্বারা 7কে নিঃশেষে বিভাজ্য করতে পারি, তাহলে কিন্তু আমাদের বলতে পারি যে 3 বার ভাগ চলে গেল, তাহলে কিন্তু আর কাউন্টার ইকুয়াল 0 থাকবে না, কাউন্টার ইকুয়াল প্লাস প্লাস হয়ে যাবে, মানে কাউন্টারের মান বৃদ্ধি পেয়ে যাবে। এই কাউন্টার প্লাস প্লাস হওয়া মানে সেটা আর মৌলিক নয়, সেটা হয়ে যাবে আমাদের যৌগিক। এই হচ্ছে আমাদের কাজ। আমি আবার বলছি, আমাদের এখানে প্রসেসের করে আমাদের ইনিশিয়াল কাজটা করতে হবে। প্রথম অবস্থা আমাদের আয়ের মানটা ডিক্লেয়ার করতে হবে, প্রথমে হচ্ছে আয়ের মান 2, আর ক্রমান্বয়ে কিন্তু সেটা বাড়বে। আর একটা কাউন্টার সেট করে দেবে, সেটা হচ্ছে কাউন্টার ইকুয়াল 0। এই 0 দ্বারা বুঝিয়েছি যে 2 বারই আমাদের ভাগ যাবে, আর এটা প্রথম অবস্থা সেট করা। যদি এই 2 বারের বেশি ভাগ চলে যায় তাহলে তার এটা কাউন্টার 0 থাকবে না, কাউন্টার প্লাস প্লাস হবে। এই আলোচনা আমরা পরবর্তীতে বুঝবো। আর এই যে আমাদের একটা শর্তের গড় বা একটা ডিসিশন সিম্বল, সেখানে আমাদের কাজ হবে আই এবং এন এর সম্পর্কটা এখানে ডিক্লেয়ার করা। আমি যদি এখানে চিন্তা করি এন কোনটি, এন হচ্ছে আমাদের কিন্তু 7, আর আই হচ্ছে আমাদের তার মধ্যবর্তী সংখ্যাগুলো। এখানে আয়ের সর্বোচ্চ সীমা হচ্ছে 6 আর এন হচ্ছে 7, তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছি এন হচ্ছে বড় এবং আই হচ্ছে ছোটো। তাহলে এই সম্পর্কটা এখানে ডিক্লেয়ার করবো যে আই লেস দেন এন, এই কথাটা বলবো, কারণ এই সম্পর্কের খাতিরে মূলত আমাদের ভাগের প্রক্রিয়াটা চলবে। এই জিনিসটা যদি সত্য হয় তাহলে আমরা এদিক দিয়ে আমরা ইএস কমান পাবো, যদি সত্য হয় তাহলে আমরা ইএস কমান পাবো এবং আমাদের পরবর্তী কাজটা করব। পরবর্তী কাজ বলতে বুঝেছি যে ভাগের প্রক্রিয়াটা আমরা কি করব, এনকে আই দ্বারা ভাগ করবো। তাহলে এখানে লিখবো এন মডিউলাস আই, এবং এটাকে ভাগ করতে হবে নিঃশেষে, মানে 0 পেতে হবে। আমরা যদি এনকে আই দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই কমানটা ইয়েস হবে। আর যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের কমানটা নো হবে। প্রত্যেকটা ডিসিশন ঘরের 2টা পার্ট হয়, যেমন একটা এই দিক দিয়ে দেখতে পাচ্ছি ইয়েস, আর এই দিক দিয়ে হবে আমাদের নো। মানে এখানে যদি আমাদের আয়ের এই এনের মানটা বড় হয় আর আয়ের মানটা ছোটো হয়, তাহলে কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রমটা করতে পারবো, যার জন্য আমরা ইয়েস কমান পাবো এবং এইখানে আসবো। আর যদি এরকম না হয়ে আয়ের মানটা বড় হয়ে যায়, এর মান ছোটো হয়ে যায়, তাহলে আমরা নো কমান পাবো এবং আমরা এদিক দিয়ে চলে যাব। আর যদি ইয়েস কমান পাই তাহলে আমরা এদিক দিয়ে আসবো। ইয়েস কমান পাওয়ার পর এদিক দিয়ে আসার পর আমাদের কাজ কি, এনকে আই দ্বারা ভাগ করবো, এনকে আই দ্বারা ভাগ করবো এবং নিঃশেষে ভাগটা হতে হবে। যদি নিঃশেষে ভাগ হয় তাহলে আমরা এদিক দিয়ে লিখবো ইয়েস, এবং এই যে বলেছিলাম যে কাউন্টার 0, যদি নিঃশেষে ভাগ যায় তাহলে তোর কাউন্টার 0 থাকবে না, তাহলে কাউন্টার কী হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে যাবে, কারণ 2 বার বলেছিলাম ভাগ যাবে, কিন্তু 2 বারে অতিরিক্ত চলে গেলে তো 3 বার হয়ে গেল, তাহলে তোর কাউন্টার মান 0 থাকবে না। তাহলে আমরা এখানে লিখবো কাউন্টার প্লাস প্লাস, কাউন্টার মান প্লাস প্লাস করে দেব। আর এই ভাগটা আসলে কিভাবে যাচ্ছে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এটা যেহেতু 7 এখানে আমরা এনের মান নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এনকে আই দ্বারা ভাগ করতে পারবো না। এখানে যদি 7 না থেকে অন্য মানও থাকতো, যেমন অন্য মান বলতে বুঝেছি এখানে যদি 8 থাকতো তাহলে আমরা কী করতাম,
যদি 8 থাকতো তাহলে আমাদের সিস্টেম তো এরকম যে 8কে 1 দ্বারা ভাগ যায়, 8কে 8 দ্বারা ভাগ যায়, তাহলে এছাড়া তার মধ্যবর্তী সংখ্যাগুলো যদি একবার ভাগ চলে যায় তাহলেই সে কী সংখ্যা হয়ে যাবে, যৌগিক সংখ্যা হয়ে যাবে। তাহলে যদি খেয়াল করি যে প্রথম অবস্থায় যে আমাদের আয়ের মানটা 2 হবে, সেটাতেই কিন্তু আমরা 8কে মানে 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে 8-এর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এনকে আই দ্বারা নিঃশেষে ভাগ হবে এবং আমরা কমন পাবো ইয়েস এবং কাউন্টের মান আমরা 0 করে প্লাস প্লাস করে দেবো, তাহলে সেটা মানটা হয়ে যাবে যৌগিক। তাহলে এই দিক দিয়ে মানটা যাবে, এদিক দিয়ে মানটা গিয়ে এইখানে যাবে। আর এই পার্টটা যদি আমাদের মানে নিঃশেষে ভাগ না হয় তাহলে করণীয় কি, যেমন যদি আমরা চেষ্টা করি যে 2-এর পরে যদি 3, তাহলে 3 দিয়ে যদি আমরা 8কে নিঃশেষে ভাগ করতে চাই হবে না। কেন হবে না? কারণ এই 8 হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে বেজোড় সংখ্যা, নিঃশেষে ভাগ হচ্ছে না। যদি না হয় তাহলে আমাদের কমন কী আসবে, তাহলে আমাদের কমন আসবে নো। এবং এই দিক দিয়ে আমরা আয়ের মান প্লাস প্লাস করবো, মানে আয়ের মান বৃদ্ধি করবো, তারপরেই না আমাদের 3-এর পরে 4 হবে। তাহলে আয়ের মান প্লাস প্লাস করার পর এই দিক দিয়ে আমাদের এই দিক দিয়ে আসবে এবং এইখানে মানটা আবার এখানে ইনপুট হবে এবং তারপরে আবার তাদের সম্পর্কটা দেখবে যে কে বড় কে ছোটো। যদি এটা শর্ত হয় তাহলে এই দিক দিয়ে আমরা আসবো, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা এই দিক দিয়ে চলে যাবো। এই হচ্ছে আমাদের কাজটা। আচ্ছা, আমি আবার আমাদের কাউন্টার প্লাস প্লাসটা একটু বুঝাই। কাউন্টার প্লাস প্লাস মূলত পুরোপুরি যৌগিক সংখ্যার কাজটা করেছে এখানে। তাহলে এই দিক দিয়ে আসার পর এই দিক দিয়ে আমাদের একটা শর্ত থাকবে, এখানে লাস্ট আমাদের একটা শর্ত থাকবে। লাস্ট শর্ত হচ্ছে এরকম যে কাউন্টারের মানটা যে আমরা 0 করে রেখেছিলাম, যে কাউন্টার ইকুয়াল 0, এই 0টা কি এখনও 0 রয়েছে কিনা। এখানে তো আমি অলরেডি প্লাস করে দিয়েছি কাউন্টার প্লাস প্লাস। তাহলে এখন যেহেতু এখানে প্রশ্নটা করবে যে কাউন্টারের মান কি 0 রয়েছে, আমরা তো 0 রয়েছে বলতে পারি না, কারণ এখানে অলরেডি কাউন্টারের মান বৃদ্ধি হয়ে গেছে। তাহলে আমরা বলবো নো, মানে কাউন্টারের মান আর 0 নেই। তাহলে নো হয়ে গেলে এখানে আমাদের এটা নট প্রাইম হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আমরা নট প্রাইম, কারণ সেটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। আর যদি এরকম হয় যে 7-এর ক্ষেত্রে যা বলেছিলাম, যে 7-এর ক্ষেত্রে আমাদের কি ঘটবে, যে 7-এর ক্ষেত্রে কিন্তু 7কে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারবো না, নিঃশেষে 3 দ্বারা না, 4, 5, 6 কোনোটা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না। তাহলে কিন্তু আমরা বারবারই এখানে ব্যর্থ হবো ভাগ্য প্রক্রিয়ায়। যতবারই মান চেঞ্জ করি না কেন আমাদের বারবারই ব্যর্থ হবো, আমরা এই এনকে আই দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে, তাহলে আমাদের এই দিক দিয়ে ইনপুট হয়ে মানটা এই দিক দিয়ে নো আসবে এবং নো আসার পরে এক সময় আমরা এই দিক দিয়ে চলে যাব এবং এই দিক দিয়ে চলে যাওয়ার পরে আমাদের কাউন্টারের মানটা একটু চেক করব যে কাউন্টারের মান কি আমাদের 0 রয়েছে কিনা। কারণ আমরা তো একবারও নিঃশেষে ভাগ করতে পারিনি, তাদের যে বলা 2বার ছিল 2বারই রয়ে গেলো, মানে কাউন্টারের মান যে আমরা 0 সেট করে দিতাম 0ই রয়ে গেলো। তাহলে কাউন্টারের মান যদি 0ই থেকে যায় তাহলে আমরা এখানে আমরা ইয়েস পাবো, এখানে কমানটা পাবো আমরা ইয়েস যদি 0ই থাকে। এবং আমরা এই দিক দিয়ে তাহলে এই প্রিন্ট হিসাবে লিখবো প্রাইম নাম্বার, আর এটা হবে নট প্রাইম নাম্বার। মানে কাউন্টার প্লাস প্লাস হয়ে গেলে আমরা এই প্রশ্নের জায়গায় আমরা নো পাবো, কারণ তখন তার 0 থাকবে না, তাহলে হয়ে যাবে নট প্রাইম। আর যদি কাউন্টার 0ই থেকে যায়, মানে এই মধ্যবর্তী সংখ্যাগুলো দ্বারা মানে নিঃশেষ বিভাজ্য না হয়, তাহলে আমরা ইয়েস পাবো। মানে ইয়েস বলতে বোঝাচ্ছি কাউন্টারের মান 0ই থাকবে, তাহলে হয়ে যাবে এই প্রাইম। এবং এই প্রত্যেকটাকে এইভাবে আমরা একটা এই কানেক্টর দিয়ে আটকিয়ে দিয়ে এখানে আমরা ইন্ড করে দেবো। এই হচ্ছে মূলত আমাদের এই ফ্লো চার্টটা। এখন আমরা একটা সি প্রোগ্রাম করার চেষ্টা করব। সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের একটা বেসিক স্ট্রাকচার আছে, সেটা অবশ্যই আমাদের মানতে হবে। সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম, যে প্রথমে লিখতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে লিখতে হবে ইন্ট মেইন এবং এই ইন্ট আই এন এবং কাউন্টারের মান, মানে এই পর্যন্ত আমাদের বেসিক স্ট্রাকচার এই পর্যন্ত। আর এই দিক দিয়ে আমি বলতে পারি যে আমাদের এই রিটার্ন জিরো এতটুকু জায়গা হচ্ছে বেসিক স্ট্রাকচার। সি প্রোগ্রামের ক্ষেত্রে লিখতেই হয়। এগুলোর নামগুলো কী আমি একটু বলে দিচ্ছি। এটাকে বলা হয় হেডার ফাইল, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে একটা হেডার ফাইল। এটা দ্বারা মূলত আমাদের ইনপুট আউটপুটকে বোঝায় এই সি প্রোগ্রামের ক্ষেত্রে। আর এটা হচ্ছে মেইন ফাংশন, ইন্ট মেইন। এই মেইন ফাংশন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের সি প্রোগ্রামের অরিজিনাল কাজটা এখান থেকে স্টার্ট হয়েছে। আর এই সেকেন্ড ব্র্যাকেট দিব একটা ওইমুখী করে, সেকেন্ড ব্র্যাকেট পরে আমাদের এই ভ্যালুগুলো ডিক্লেয়ার করতে হবে। এটাকে বলা হয় ডিক্লারেশন লাইন। এখানে ভ্যালুগুলো বলতে বুঝিয়েছি যে এখানে যে আমরা কাজটা করেছি মৌলিক সংখ্যা, সেখানে আমরা কোন কোন বর্ণগুলো ব্যবহৃত করেছি। এখানে কিন্তু আমরা এন এর মান এনেছি, যে বলেছিলাম যে 7 হচ্ছে এন, এবং এখানে আয়ের মান এনেছিলাম যে 7কে আমরা যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করবো সেগুলো চাই। তাহলে ইন্টে আমরা ভ্যালুগুলো ডিক্লেয়ার করবো। তাহলে প্রথমে লিখবো আমরা আই, তারপর লিখলাম এন এবং কাউন্টার ইকুয়াল 0। এখানে একটা কাউন্টার সেট করে দিয়েছিলাম, সেটা আনবো। এইগুলোকে বলা হয় ডিক্লারেশন। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের পরে ডিক্লারেশন কাজটা করলাম। তারপরে আমাদের ইনপুট আউটপুটের কাজ, মানে মানগুলোর মধ্যে প্রবেশ করাতে হবে।
তাহলে আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমাদের কোনো মান ইনপুট করতে চাই, মানে ইউজার থেকে যদি কোনো মান ইনপুট করতে চাই, সেটা আমরা প্রিন্ট এফের মাধ্যমে নিই। তাহলে লিখবো প্রিন্ট অফ এন্টার, প্রিন্ট এফে লিখবো আমরা এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, মানে একটা ইন্টিজার জাতীয় নাম্বার যেন ইউজার কী করে ইনপুট করে। এখানে আমরা যা লিখবো তাই প্রদর্শিত হবে সি প্রোগ্রামের ক্ষেত্রে। তাহলে এখানে যে কোনো মান আমরা ইনপুট করতে পারি, কারণ আমার যে কোনো সংখ্যা কি আমরা মৌলিক সংখ্যা কিনা চেক করতে পারি। তাহলে ইনপুট হচ্ছে মূলত আমাদের মানটা প্রবেশ করানোর জন্য, আর মানটাকে শো করানোর জন্য, দেখানোর জন্য বা প্রদর্শনের জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করি। তাহলে লিখবো স্ক্যানএফ, সেখানে স্ক্যানএফে আমরা মডুলাস ডি দিব। এই মডুলাস ডি দ্বারা বোঝাচ্ছি মূলত আমরা ডেসিমাল সংখ্যাকে, এবং এটাকে ইনভার্টেড কমার মধ্যে আটকে দিব, এবং একটা আমরা অ্যাড্রেস চিহ্ন দেবো। হ্যাঁ, অ্যাড্রেস চিহ্ন দিয়ে আমরা লিখে দিব এন, মানে এখানে মূলত কিন্তু আমরা এন এর মানটাই আমরা কী করবো ইনপুট করবো, যার জন্য আমরা লিখেছি এন। এখানে যদি আমরা এ এর মান ইনপুট করতাম, লিখতাম এখানে এন, একটা এন চিহ্ন দিয়ে আমরা এখানে লিখে দিব এন। আর এখানে যদি আরও সংখ্যা থাকতো, মানে আরও বেশি যদি ইনপুট থাকতো, মানে এ ভি, তাহলে আমরা এভাবে এন চিহ্ন লিখতাম এ, তারপরে একটা ক্ষমা ইউজ করে আবার এন চিহ্ন লিখতাম বি। এই ছিল আমাদের বেসিক কাজ, এগুলো মূলত সব ক্ষেত্রে লিখতে হয়। হ্যাঁ, হেডার ফাইলগুলো এবং ইনপুট আউটপুটগুলো, মেইন কাজ আমাদের এইখান থেকে শুরু, আমাদের শুরু। কারণ আমরা যে মৌলিক সংখ্যার কাজটা করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রমান্বয়ে চেক করতে হয়েছিল। দেখতে পাচ্ছিলাম যে কী দেখতে পাচ্ছিলাম যে 7 যে একটি মৌলিক সংখ্যা, সেটা চেক করার ক্ষেত্রে আমরা যেটাকে 2 দ্বারা ভাগ করছিলাম, 3, 4, 5, 6 এগুলো দিয়ে ক্রমান্বয়ে ভাগ করছিলাম, যেটাকে আমরা আই বলছিলাম। তাহলে ক্রমান্বয়ে যদি ভাগটা পুনঃপুনবার করেছিলাম, সেটাকে আমরা বলবো লুপ। সেখানে একটা লুপ ডিক্লেয়ার করতে হবে, যার জন্য আমরা একটা ফর লুপের সাহায্য নিব। ফরে আমাদের 3টা ভ্যালু বসে, ফরে 3টা, সেটা প্রথমটাকে বলা ইনিশিয়াল ভ্যালু, তারপরে হচ্ছে কন্ডিশন মানে শর্ত, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। মানে প্রথম যে ভ্যালুটা প্রথম যে ভাগ করবো, সেটা আমরা কিন্তু খেয়াল করে দেখতে পারবো যে বলেছিলাম যে 1 মৌলিক সংখ্যা না, তাহলে আমাদের প্রথম অবস্থায় কিন্তু আয়ের মানটা হয়েছিল 2। তাহলে আমরা 7কে কিন্তু ট্রাই করেছি 2 দ্বারা ভাগ করা, যার জন্য লিখেছি আই ইকুয়াল 2। আর এটা হচ্ছে আমাদের শর্তটা যে আই লেস দেন এন, এই যে শর্তটা এখানে ছিল। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে আয়ের মানটা যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, কারণ প্রথমে আমরা আয়ের মান ধরেছি 2, তারপরে কিন্তু 3, 4 এভাবে ক্রমান্বয়ে বাড়বে, যার জন্য এই যে আমাদের ইনক্রিমেন্টটা। তাহলে এখান থেকে আমরা ইনিশিয়াল ভ্যালু নিয়েছি, তারপরে নিয়েছি যে শর্তটা, তারপরে নিয়েছি ইনক্রিমেন্টটা। তাহলে এই কাজ আমাদের ডান। এখন হচ্ছে আমাদের আরেকটা শর্ত, সেখানে লিখবো আমরা ইফ, এবং এই ইফ শর্তের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে মূলত যে ভাগের কাজটা কি, যে আমরা বলেছিলাম এনকে আই দ্বারা নিঃশেষে ভাগ করতে হবে, এন মডুলাস ডি, এই মডুলাস চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে ভাগ শেষ, আমরা নিঃশেষে ভাগ করবো, এনকে আই দ্বারা নিঃশেষে ভাগ করে দেখবো 0 আসে কিনা, মানে ভাগ শেষ 0 আসে কিনা। যদি ভাগ শেষ 0 আসে, তাহলে আমাদের কিন্তু কাউন্টারের মানটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এই জায়গায় কিন্তু যে কাজটা করছি, এতটুকু জায়গায় পুরোপুরি যৌগিক সংখ্যা রিলেটেড কাজটা করছি, মানে নট প্রাইমের কাজটা করছি। তাহলে এটা যদি নিঃশেষে ভাগ হয়, তাহলে কাউন্টারের মান কিন্তু আর 0 থাকবে না, হয়ে যাবে প্লাস যদি হয়ে যায়, তাহলে আমরা ব্রেক করে দেবো, প্রোগ্রামটাকে থামিয়ে দেবো, কারণ আমরা অলরেডি বুঝে গেছি এই সংখ্যাটা হচ্ছে যৌগিক, মানে নট প্রাইম। তাহলে এতটুকু কাজ হচ্ছে আমাদের যৌগিক সংখ্যার জন্য। আর যদি এটা না হয়, তাহলে ইফ, আরও একটা শর্ত আনলাম যে ইফে বলবো যে কাউন্টার ইকুয়াল কি 0, 0, মানে প্রত্যেকটা কাজে আমার সি প্রোগ্রামে এখানে উঠে আসবে, ফ্লো চার্টের পুরো কাজটা এখানে আসবে। তাহলে আবার ইফে লিখবো যে কাউন্টার ইকুয়াল কি 0, 0, মানে কাউন্টার মান কি 0 আছে কিনা। তাহলে 0 বলতে বুঝিয়েছি যে আমরা বলেছিলাম যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তাহলে এখানে 2 বার ভাগ করা যাবে। তাহলে এই 2 বার ব্যতীত যদি আর ভাগ না করা যায়, তাহলে কিন্তু কাউন্টার মান 0ই থাকবে। তাহলে কাউন্টার মান যদি 0 থাকে, তা আমরা অনায়াসে প্রিন্ট করতে পারি যে প্রিন্ট এফ, আমরা মডুলাস ডি দিয়ে লিখতে পারি ডি ইজ প্রাইম নাম্বার, এবং নিউ লাইন দিয়ে লিখিয়ে দেবো। মানে বুঝিয়েছি এটা যে এই সংখ্যাটা হচ্ছে মৌলিক, যে সংখ্যাটা আমরা ইনপুট দিয়েছি সেটা মৌলিক। কারণ কি, কারণ 2 বারের ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারিনি, যার জন্য হচ্ছে এটা মৌলিক। আর যদি এরকম হয় যে এলস দ্বারা বুঝিয়েছি, যদি উপরের অংশটা হয়, মানে এনকে যদি আই দ্বারা নিঃশেষে ভাগ করে ফেলতে পারি, তাহলে এলসে আমাদের লিখবো যে প্রিন্ট এফ এই মডুলাস ডি ইজ নট প্রাইম নাম্বার, মানে সেটা নট প্রাইম হয়ে গেল আর কি, মৌলিক সংখ্যা না, সেটা যৌগিক হয়ে গেল। তাহলে এই হচ্ছে 2টা কাজ। যদি এই শর্তটা মানে, তাহলে হচ্ছে নট প্রাইম, আর যদি এই শর্তটা মানে কাউন্টারের মান যদি 0ই থেকে যায়, তাহলে হচ্ছে প্রাইম। এই 2টা কাজ এখানে ডিক্লেয়ার করবো। আর কাজ কি ছিল, ফর, এখানে একটা লুপ করতে হবে, কারণ এই চেকিংয়ের বিষয়টা আমাদের লুপেই করবে। লুপের ভিতরে কি, আমি আবার একটু বলে দিচ্ছি। লুপের ভিতরে প্রথমে হচ্ছে আমাদের প্রথম পদের কাজটা বা ইনিশিয়াল ভ্যালুর কাজটা, প্রথমে ইনিশিয়াল ভ্যালু থাকবে 2, এবং আই লেস দেন ইকুয়াল এন, আয়ের মানটা পুরোপুরি এনের উপর নির্ভর করবে, এবং আই প্লাস হবে। এই 3টা কাজ থাকবে। আর পুরো
আমাদের প্রোগ্রাম শেষে আমাদের লিখে দিতে হবে রিটার্ন 0 এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিতে হবে এবং আমাদের একটা ব্র্যাকেট দ্বারাও এই পুরো প্রোগ্রামটা ক্লোজ করে দেবো, কারণ এখানে এই ব্র্যাকেটটা ছিল কিন্তু এই দিক দিয়ে, যে এই সেকেন্ড ব্র্যাকেট ছিল এইমুখী এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা করে দেবো আমাদের এইমুখী। তাহলে এই রিটার্ন 0 যারা বুঝিয়েছি যে আমাদের যে সি প্রোগ্রাম রাইট করলাম পুরোপুরি সঠিকভাবেই করলাম। এই ছিল মূলত আমাদের আজকে মৌলিক সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামটা।